এসআইআর এ ইনুমারেশন ফর্মের সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এখন যেটা হবে সেটা হচ্ছে যে 16 তারিখ ড্রাফট রোল প্রকাশিত হবে এবং সেই ড্রাফট রোলে আপনার একমাত্র এএসডিডি ভোটার, অ্যাবসেন্ট, শিফট, ডেথ, ডুপ্লিকেট, অলরেডি এনরোলড, এই ভোটারগুলো বাদে সমস্ত মানুষের নাম ভোটার লিস্টে থাকবে। ঠিক আছে, এবার কোনো সঠিক ভোটারের নাম যদি ড্রাফট রোলে না থাকে তাহলে তার জন্য উপায় হচ্ছে যে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু এই সংখ্যাটা হবে না খুব একটা। ঠিক আছে, কারণ সঠিক ভোটারের নাম ড্রাফট রোলে আছে। ঠিক আছে, এটা এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে পুরো পশ্চিমবঙ্গে কাজ করা হয়েছে। এবার তারপরে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা এবার শুরু হচ্ছে সেটা হচ্ছে হেয়ারিং। আপনারা দেখেছেন হয়তো যে ভোটার কার্ডের সামান্য একটা নাম সংশোধন করতে গেলে বা ভোটার কার্ড ট্রান্সফার করতে গেলে বা ভোটার কার্ড ডিলিট করাতে গেলে কতটা ডকুমেন্টসের প্রয়োজন হয়, কিন্তু এসআইআর যখন শুরু হয়েছিল তখন কিন্তু ডকুমেন্টস নিয়ে কোনো কথা ছিল না, কোনো মাথা ব্যথাও ছিল না। ফর্মের সঙ্গে এসআইআর এর গাইডলাইনে উল্লেখিত ছিল যে কোনো ডকুমেন্টস ফর্মের সাথে জমা দিতে হবে না, কিন্তু তার সঙ্গে এটাও বলা ছিল যে বিএলওরা ফিল্ড ভিজিট করার সময় ডকুমেন্টস চেক করবে এবং তার সঙ্গে এটাও বলা ছিল যে কোনো বিএলও যদি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করে তাহলে সেই বিএলওর এগেনস্টে আইনত ব্যবস্থা নেওয়া হবে। সেহেতু আমার মনে হয় না কোনো বিএলও এরকম কোনো কাজ করবে বা করেছে যেটাতে তার নিজের জীবন এবং জীবিকা নিয়ে অস্তিত্ব সংকটে পড়ে যায়। তো সেই হিসেবে বলা যায় যে প্রত্যেকটা বিএলওই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিএলও খুব দায়িত্ব সঙ্গে সচেতনতার সঙ্গে কাজ করেছে। এবার একটা জিনিস হয়তো বাজারে প্রচার আছে যে বিএলওরা হয়তো নাম কেটে দিতে পারে বা এই করতে পারে ওই করতে পারে। তো এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে গাইডলাইনে উল্লেখ ছিল যে বিএলওর কাজ কি। বিএলওর কাজ হচ্ছে ভোটারকে ফর্ম পৌঁছে দেওয়া, তার কাছ থেকে ফর্ম নিয়ে আসা এবং তাকে আইডেন্টিফাই করা যে এই ভোটারটা এই বুথের ভোটার, এই বুথের বাসিন্দা। ঠিক আছে, এবং এর ছেলে এবং এর মেয়ে, এই জিনিসটা আইডেন্টিফাই করাটা হচ্ছে বিএলওর দায়িত্ব। তার সঙ্গে এই যে হেয়ারিং পর্বটা শুরু হচ্ছে, সেই হেয়ারিং পর্বে যাদের যাদের হেয়ারিং এর নাম আসবে তাদের তাদের বাড়ির নোটিশ পৌঁছে দেওয়াটা হচ্ছে বিএলওদের দায়িত্ব। আর কোনো বিএলওর এই ক্ষমতা নাই যে একটা যোগ্য ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে, কারণ আপনার কাছে সবকিছু আছে অথচ কোনো বিএলও যদি আপনার নাম কেটে দেয় আপনি নিশ্চয় চুপ থাকবেন না। তখন আপনি যাবেন আপনার বিডিও অফিসে, এবং তখন সেই বিডিও অফিসে যদি প্রমাণিত হয় যে আপনার সবকিছু সঠিক থাকা সত্ত্বেও কোনো বিএলও ইচ্ছাকৃতভাবে আপনার নাম কাটার জন্য অনুরোধ করেছে বা কোনো কিছু করেছে আপনার বিরুদ্ধে, তাহলে তার বিরুদ্ধে তখন সেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো এরকম কাজ কোনো বিএলও পশ্চিমবঙ্গ করেছে বলে আমি অন্তত মনে করি না। ঠিক আছে, তো এই জিনিসটা মাথা থেকে সরাবেন যে কোনো বিএলও ইচ্ছাকৃত ভুল করেছে, কারণ প্রত্যেকে সচেতনতার সঙ্গে কাজ করেছে, প্রত্যেকের জীবন জীবিকার ব্যাপার আছে এখানে। আর অর্ডারের বাইরে কাজ করার ক্ষমতাও কারণ নাই, কারণ কাজটা ইলেকশন কমিশনের, আর ইলেকশন কমিশন একটা যথেষ্ট শক্তিশালী সংস্থা। সেহেতু কেউ ইলেকশন কমিশনের গাইডলাইনের বাইরে কাজ করবে এই ক্ষমতাও কারণ নেই, কোনো বিএলওর নেই। এবার একটা বড় প্রশ্ন যে হেয়ারিং কাদের হবে। দেখুন, হেয়ারিং কাদের হবে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো গাইডলাইন ইলেকশন কমিশন থেকে এখনো দেয়নি, কিন্তু শেষ দিনে এসআইআর শেষ হওয়ার আগের দিনে 24 ঘন্টা আগে যে বিষয়টা ঘটেছিল পুরো পশ্চিমবঙ্গে সবাই দেখেছে, পুরো ভারতবর্ষে, যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস বলে যে অপশনটা, অর্থাৎ নাম ভুল বানান ভুল, এই যে প্রবলেমটা, এখান থেকে অনেকটা অনুমান করা যায় যে কাদের কাদের হেয়ারিং হতে পারে। এবার যেমন আমি কিছু কিছু উদাহরণ দিই। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসেছিল যে ধরেন নাম আগে পরে শেখ আব্দুল জলিল, আব্দুল জলিল শেখ, এইসব বিষয়গুলো সামান্য ইস্যু। ঠিক আছে, এগুলো নিয়ে খুব একটা কোনো প্রবলেম হবে না, যদি এগুলোর এই কেসগুলোর হেয়ারিং ডাক পরে গিয়ে আপনি আপনার ডকুমেন্টস দেখাবেন, যথেষ্ট, যে কোনো ডকুমেন্টস দেখাবেন, এটা নিয়ে সমস্যা হবে না। আচ্ছা, এবার কিছু কিছু ভোটার আছে যাদের 2002 সালে নিজের ভোটার লিস্টের নাম ছিল
এবং এপিক নাম্বারও ছিল, কিন্তু 2025 আস্তে আস্তে তার ভোটার কার্ডের নাম্বারটা ঠিক আছে, কিন্তু নামটা সম্পূর্ণ সংশোধন হয়ে গেছে। তখন তার নামে যদি হেয়ারিং আসে, তাহলে তাকে গিয়ে কিছু উত্তর দেখাতে হবে। সেই উত্তরটা কি? তার সব থেকে বড় শক্তি হচ্ছে এখানে তার যে ভোটার কার্ডের নাম্বারটা, যেটা 2002 সালেও ছিল, 25 সালেও আছে, সেই ভোটার কার্ডের নাম্বারটা যে চেঞ্জ হয়নি, এবং সেই ভোটার কার্ডের নাম্বারের পক্ষে যে 2002 সালে এক নাম ছিল, 2025 সালে এক নাম আছে, সেটা কিন্তু একটা বিশাল বড় শক্তি সেই ভোটারের ক্ষেত্রে। এবং সেই একই ডকুমেন্টস তার ছেলে মেয়ের ক্ষেত্রে, ঠিক আছে? কারো ধরেন বাবার নাম আপনার 2002 সালে ছিল এক নাম, এখন নামটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু ভোটার কার্ডেও সেই তার বাবার ভোটার কার্ডেও একই জিনিস ঘটেছে, তাহলে সেই যে পুরনো ভোটার কার্ডের নাম্বারটা, 2002 সালের ভোটার কার্ডের নাম্বার, বর্তমান ভোটার কার্ডের নাম্বার, সেটা কিন্তু একটা বড় শক্তি, তাকে অনেকটাই রক্ষা করবে। তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এটা একটা গেল। দ্বিতীয়, কিছু কিছু ভোটার পাওয়া গেছে যারা সৎ মা বা মায়ের মতো নাম, বাপের মতো নাম, দাদার মতো নাম, দাদির মতো নাম, এরকম কিছু নামকে নিজের দাদা দাদি না মা বাবা হিসেবে দেখিয়েছে। তারা আর ফর্ম ফিল আপের সময় লক্ষ্য করেনি যে তাদের সঙ্গে যে বয়সের পার্থক্যটা, নাম পেয়েছে দিয়ে দিয়েছে। এই যে কেসগুলো, যাদের বাবা মায়ের সঙ্গে বয়সের পার্থক্য 17-18 বছর বয়সের নিচে, সেই কেসগুলো কিন্তু হিয়ারিং হওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক আছে? বা যে সমস্ত ভোটারদের বাবার সঙ্গে বা মায়ের সঙ্গে বয়সের পার্থক্য 50 বছরের ঊর্ধ্বে, তাদেরও কিন্তু হিয়ারিং হওয়ার সম্ভাবনা প্রবল। আচ্ছা, 2 নম্বর এটা। 3 নম্বর যেটা হচ্ছে, যাদের 2002 সালে কোনো লিঙ্কেজ নাই, ঠিক আছে, তাদের একটা হিয়ারিং হওয়ার সম্ভব, তাদের হিয়ারিং হবেই। হলো 2 নম্বর যেটা বললাম, যে বাবা মায়ের সঙ্গে বয়সের পার্থক্য 50-এর বেশি বা 18-র নিচে, তারও জাস্টিস মানে সঠিক একটা উত্তর থাকা চাই। আপনি যে বলছেন যে আমার ছেলের সঙ্গে আপনার, ধরেন আপনার সঙ্গে আপনার সন্তানের বয়সের পার্থক্য 18 বছরের নিচে, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে তখন ডকুমেন্টসে যে আপনার বইয়া হয়তো 14 বছর, 15 বছর, 16 বছর বয়সে হয়েছিল, যে আপনি 14 বছর 15 বছর বয়সে বাবা বা মা হয়েছেন, তাহলে যথেষ্ট। না পড়তে পারলে অসুবিধা। অনেকের 50-এর বেশি পার্থক্য হয়ে গেছে, তাদের অনেকের এরকম হয়েছে যে মানে প্রথম মা, মানে প্রথম স্ত্রী অনেকের মারা গিয়েছে, বয়স তখন ওনার স্বামীর বয়স হয়তো ছিল 44-45, তখন নতুন বিয়ে করেছে, দিয়ে দ্বিতীয় পক্ষে যে সন্তান হয়েছে, তো তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছে। তো তারাও সেই জিনিসটা প্রমাণ করবেন যে না, বয়সের পার্থক্য হলো, সেটা আমার দ্বিতীয় পক্ষের মা বা আমার বাবা এই বয়সে আবার বিয়ে করেছিল, তাহলে ঠিক আছে, না প্রমাণ করতে পারলে অসুবিধা। আচ্ছা, এইগুলো গেল। এরপরে এবার দেখেন, নাম মিসম্যাচ বললাম, বয়সের পার্থক্য বললাম, এসব বিষয়গুলো বললাম। এবার হেয়ারিং এ আপনাদের কি কি প্রশ্ন উত্তর হবে, এটা একটা বড় প্রশ্ন। দেখেন, হেয়ারিং এ উদ্দেশ্য হচ্ছে প্রথম উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তিটা জীবিত আছে না মারা গেছে সেটা দেখা। তার মানে এই যে হেয়ারিং এ কিন্তু ক্যান্ডিডেটকে ফিজিক্যালি নিজে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? এটার কিন্তু অল্টারনেটিভ কোনো সিস্টেম বা প্রচার এখনো পর্যন্ত আসেনি যে হেয়ারিংটা হোয়াটসঅ্যাপে হবে, ভিডিও কলে হবে, এরকম কিন্তু কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত আসেনি। তো যার নামে হেয়ারিং এর নোটিশ ইস্যু হবে, তাকে কিন্তু নিজে উপস্থিত থাকতে হবে সশরীরে, সমস্ত ডকুমেন্টস নিয়ে। এটা 1 নম্বর কথা হলো। আচ্ছা, এরপরে হেয়ারিং এ আপনাকে গিয়ে কি কি প্রমাণ করতে হবে? হেয়ারিং এ গিয়ে আপনার যেটা প্রমাণ হবে, যে আপনার প্রথমে হচ্ছে চেহারাটা প্রমাণ হবে, 2 নম্বর হচ্ছে আপনার বয়স প্রমাণ হবে, 3 নম্বর হচ্ছে আপনার বাবা মায়ের নাম প্রমাণ হবে, এবং বাবা মায়ের সঙ্গে বয়সের পার্থক্য প্রমাণ হবে, রক্তের সম্পর্ক প্রমাণ হবে, বা আপনি দাদা দাদি নানা নানি যে দেখেছেন তাদের সঙ্গে আপনার সম্পর্কটা প্রমাণ হবে। সেটা কিসে? সেটা হবে আপনার ডকুমেন্টসে। এই জায়গাটা এবার ইম্পর্টেন্ট। এবার আমাদের পশ্চিমবঙ্গে এমনও অনেক মানুষ আছে যারা মূল নিবাসী ভারতবাসী, কিন্তু অশিক্ষিত এবং গরিব। হেয়ারিং হবে 2 ধরনের মানুষ, হেয়ারিং এ 2 ধরনের মানুষ যাবে, ঠিক আছে? একটা যাবে শিক্ষিত মানুষ, আর একটা যাবে অশিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষদের হেয়ারিং এ আমার মনে হয় না যে কোনো প্রকার কোনো সমস্যা হবে, কারণ শিক্ষিত মানুষ 100টা মানুষের যদি হেয়ারিং হয়, 100টার মধ্যে 100টা মানুষেরই ডকুমেন্টস থাকবে, তাদের কাছে মাধ্যমিকের সার্টিফিকেট থাকবে, অনেকের পাসপোর্ট থাকবে, অনেকের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকবে, যেটা চাকরির জন্য বানায়, বিভিন্ন ধরনের ডকুমেন্টস তাদের হাতে কিন্তু উপস্থিত থাকবে, ব্যাংকের বই থাকবে, কিন্তু তাদের খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না।
অসুবিধাটা কাদের হবে? অসুবিধা হবে অশিক্ষিত মানুষদের। এরা জানেই না যে এদের কি কি ডকুমেন্টসে কি কি ভুল আছে। এরা জানে যে আমার কাগজ আছে, কিন্তু কাগজটা যে সঠিক আছে না ভুল আছে সেই বিষয়ে এদের জ্ঞান নেই। এরকম মানুষ অনেক, এদের প্রবলেম হবে। এবার হিয়ারিং এ আপনার ধরেন নাম দেখালেন, হিয়ারিং এর ডকুমেন্টস কি কি লাগবে? হিয়ারিং এ নির্বাচন কমিশন যে কটা ডকুমেন্টস এর কথা বলেছে, ঠিক আছে, এই কটা ডকুমেন্টস এর মধ্যে থেকে আপনাকে দেখাতে হবে। এটা একটু জটিল হবে অশিক্ষিত মানুষদের জন্য, শিক্ষিত মানুষদের জন্য নয়। আচ্ছা, সেখানে প্রথমে কি বলছে যে এখানে যে 13টা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে তার মধ্যে আমি সব থেকে উপরে যে ডকুমেন্টসটাকে রাখবো, যে একটা ডকুমেন্টস থাকলে আর কোনো ডকুমেন্টস এর কোনো হিয়ারিং এ কারো দরকার নেই। সেই প্রথম ডকুমেন্টসটা হচ্ছে পাসপোর্ট। কোনো মানুষের কাছে যদি বৈধ পাসপোর্ট থাকে এবং সেটা পাসপোর্ট অফিস থেকে ক্যান্সেল না করে, কোনো মানুষের কাছে যদি বৈধ পাসপোর্ট থাকে তাহলে তার একটা পাসপোর্ট যথেষ্ট, তার আর কোনো ডকুমেন্টস লাগবে না। কেন লাগবে না? কারণ পাসপোর্টে থাকবে ব্যক্তির চেহারা, পাসপোর্টে থাকবে ব্যক্তির বাবার নাম, পাসপোর্টে থাকবে ব্যক্তির মায়ের নাম, পাসপোর্টে থাকবে ব্যক্তির জন্ম তারিখ, পাসপোর্টে থাকবে ব্যক্তির জন্মস্থান। এই সম্পূর্ণ জিনিস একটা পাসপোর্টের মধ্যে থাকে। কিন্তু পাসপোর্ট থাকলে আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে বলে আমি মনে করছি না। গেল। আচ্ছা, 2 নম্বর যেটা, একটা 2 নম্বর হচ্ছে যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপ্যকে দেওয়া হয়েছে। এখানে বলি যে কোনো পরিচয়পত্র, যে কোনো সরকারি পরিচয়পত্র, নির্দিষ্ট নয়, যে কোনো, সেটা ব্যাংকের বই হতে পারে, সেটা এসডি অফিস, বিডিও অফিস, পঞ্চায়েতের যে কোনো সরকারি পরিচয়পত্র, গ্যাসের কানেকশন, কারেন্টের বিল, পেনশনের অর্ডার, যে কোনো সরকারি পরিচয়পত্র ভারতবর্ষের বয়স্ক ব্যক্তিদের জন্য বা ইয়াংদের জন্য হলো। 2 নম্বর বলছে যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র যেটি 1987 পূর্বে ভারতে স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত। এখানে বলছে 1987 সালের আগে আপনার বাবা বা মায়ের নামে বা আপনার নামে যদি ব্যাংকের বই, তারপরে ব্যাংকের বই, পোস্ট অফিসের বই, এলআইসির কাগজ, তারপরে যে কোনো ভারতের যে কোনো ব্যাংকের জিনিস, যে কোনো শংসাপত্র, এসসি এসটি ওবিসি যে কোনো কাস্টের শংসাপত্র, যে কোনো পরিচয়পত্র থাকলে সেটা আপনাকে রক্ষা করবে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র। আপনার ভারতবর্ষের যে কোনো জায়গার জন্মস্থানের জন্মের শংসাপত্র, মানে যেটাকে আমরা বলি বার্থ সার্টিফিকেট, যে কোনো জায়গার ভারতবর্ষের হলো। 4 নম্বর তো গেল। আচ্ছা, 5 নম্বর হচ্ছে স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র। যে কোনো মাধ্যমিক পাস, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের রেজাল্ট, ভারতবর্ষের যে কোনো বোর্ডে, যে কোনো রাজ্যের সরকারি, সে পশ্চিমবঙ্গের হতে পারে, বিহারের হতে পারে, ঝাড়খণ্ডের হতে পারে, উত্তরপ্রদেশের হতে পারে, যে কোনো রাজ্যের মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, এগুলো গেল। এগুলো দেখবেন বেশিরভাগই শিক্ষিত মানুষের কাছে এগুলো থাকে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, মানে যেটাকে আমরা বলি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা বিডিও অফিস এবং এসডি অফিস থেকে দেয়। এই সার্টিফিকেটটাও অনেক শিক্ষিত মানুষের কাছে পাবেন। আচ্ছা, 6 নম্বর হচ্ছে নাগরিকের জাতীয় রেজিস্টার। আচ্ছা, 8 নম্বর হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্যান্য অনগ্রসর জাতির শংসাপত্র। এখানে এই তো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সরকারি। 9 নম্বর জাতীয় রেজিস্টার। জাতীয় রেজিস্টার মানে যেটাকে আমরা বলি এনআরসি, যেটা আসামে আছে বা ভারতবর্ষে অনেক রাজ্য হয়তো আছে। সেখানকার পঞ্জিকায় যদি আপনার বা আপনার পরিবারের বাবা মায়ের দাদা কারো নাম থাকে সেটা। তারপরে আপনারা দেখবেন যে পৌরসভা পঞ্চায়েত থেকে অনেক সময় জাতীয় রেজিস্টার বাড়ি বাড়ি হাউস টু হাউস সার্ভে করে কাজ করে বেড়ায় না, একটা বাড়িতে লাগিয়ে আসে ছোট গোল লোগো টাইপের সেই রেজিস্টার গুলো। এগুলো থাকলেও হবে। হ্যাঁ, তারপরে আপনার সরকারি রেজিস্ট্রেশন আছে,
এরকম যে কোনো জমির দলিল বা সরকারের কাছ থেকে আপনি বাড়ি পেয়েছেন, ঘর পেয়েছেন, জমি পেয়েছেন, এরকম যে কোনো কাগজ যেখানে আপনার নাম, আপনার বাবার নাম থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে গেল আধার। আধারের বিষয়টা আমি পরে একটা অন্য ভিডিওতে আলোচনা করব, যে এসআইআর এ আধারের গুরুত্ব কতটা, এটা একটু ডিটেলস আলোচনা করব, কারণ আধার নিয়ে মানুষের মধ্যে অনেক কনফিউশন আছে। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে এসআইআর এর জন্য নির্বাচন কমিশন থেকে দেওয়া ডকুমেন্টস এর লিস্ট। এই লিস্টগুলো লাগবে হিয়ারিং এর সময়। এবার এই ডকুমেন্টস গুলো কিন্তু বেশিরভাগ শিক্ষিত মানুষদের কাছেই থাকবে, তাদের নিয়ে কোনো সমস্যা হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে বেশিরভাগ অশিক্ষিত মানুষদের কাছেই এই ডকুমেন্টস গুলো নেই। তাদের জন্য কি কি লাগে তার জন্য, এবং অথচ ভারতীয়, তাদের জন্য কি ব্যবস্থা হবে সেই নিয়ে আমি আবার পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। ঠিক আছে। তাদেরও কিছু ব্যবস্থা আছে। ঠিক আছে। তাদের এই ডকুমেন্টস নেই, কিন্তু তাদের ছোট ছোট ডকুমেন্টস, তাদের এই ডকুমেন্টস এর সমতুল্য কিছু কাজে দেবে, এবং সেগুলো আইনত বৈধ। ঠিক আছে। তো ধন্যবাদ।